1342 কলকাতায় শেষবার গুরুদেব অরূপ রতনের অভিনয় করলেন। নিজে ঠাকুরদার অংশগ্রহণ করলেন। তখন তাঁর বয়স ৭৪ বছর। এই বয়সে কণ্ঠে আগের মতো আর শক্তি না থাকায় ঠাকুরদার কতগুলি গান তিনি আমাকে গাইতে নির্দেশ দেন। এ কথা লিখছেন শান্তিদেব ঘোষ। ঠিক হলো আমি ঠাকুরদার চেলা সেজে সবসময় তাঁর পিছনে রঙ্গমঞ্চে ঘুরব, গানের সময় তাঁর সঙ্গে গান গাইব। এইভাবে এই কয়েকটি গান আমি গেয়েছিলাম। এইবারে অরূপ রতনে আরও পরিবর্তন করা হয়। অনেক নতুন গান রচিত হলো, অনেক পুরানো গান বাদ পড়ল। এবারে সুরঙ্গম আর গান অনেক বাড়ল, কারণ নাচের যুগ এখন। রবীন্দ্রনাথের জীবনের শেষ 10 বছরের গানের পথ চলা এবং তার সঙ্গে সঙ্গে গান সহযোগে নাটক বা নাটক সহযোগে গান, অর্থাৎ নাট্যের সূত্রে গানের মালাই বলি আর গানের সূত্রে নাট্যের মালাই বলি, এইভাবেই পথ চলতে থাকে। আজকে এই কবি মাসে, কবি পক্ষে আমরা একটি বিষয়ভিত্তিক প্রভাত উৎসবের পর্বে আছি এবং এই বিষয়ভিত্তিক প্রভাত উৎসবের পর্বটিকে সমৃদ্ধ করেছেন যিনি ভেবেছেন এই বিষয়টি, তিনি আমাদের সকলের খুব শ্রদ্ধার মানুষ। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক এবং বিশিষ্ট সঙ্গীত শিল্পী ডক্টর সমিতা মুখার্জি। স্বাগত জানাই দিদিকে এবং প্রণাম জানাই। কেমন আছেন? ভালো আছি। আমার যেন মনে হলো আজকের এই অনুষ্ঠানে আমি গুরুদেবের শেষ 10 বছরে যে গানগুলি উনি লিখেছেন সেইটি নিয়ে একটু আমরা আলোচনা বা গানের মধ্যে যাব। ৭৬ বছর বয়সে লেখা তার গান দিয়ে আমি আজকের অনুষ্ঠান শুরু করতে চাই। বেশ, আমরা অনুষ্ঠান শুরু করব, তবে তার আগে যেটা সবসময় বলে থাকি, প্রভাত উৎসবের দ্বিতীয় ঋতুতে কণ্ঠসঙ্গীতের পাশাপাশি যন্ত্রসঙ্গীতে যারা আছেন তারা কিন্তু প্রথম ঋতুতেও ছিলেন। সৌভাগ্যক্রমে আমরা যাঁদের পেয়েছি আজকে। আনন্দবাদ্যে অবশ্যই শ্রী গৌতম রায়, গৌতম দা, এসরাজে ঋতম বাগচি, ঋতম দা, এবং সিনথেসাইজারে সুমন মুখার্জি। সকলকে নিয়ে আজকের প্রভাত উৎসব আমরা শুরু করব দিদির গানে গানে। নূতন যুগের ভোরে দেশে সময় কাটিয়ে বৃথা সময় বিচার করে, ওরে নূতন যুগের ভোরে কি রবে আর কি রবে না, কি হবে আর কি হবে না, ওরে হিসাবে কি রবে আর কি রবে না, কি হবে আর কি হবে না, ওরে হিসাবে এ সংশয়ের মাঝে কি তোর ভাবনা মিশাবে, ওরে নূতন যুগের ভোরে। যেমন করে ঝড়
সাধু সাধু সাধু। আমরা যেহেতু আজকে এই বিষয়টিকে বেছে নিয়েছি যে শেষ 10 বছরের গান, দিদি তো গান শোনাবেন এবং দিদির কাছ থেকে অনেক তথ্যও জানার আছে, কিন্তু যেহেতু আমরা ওই একটা সীমিত সময়ের মধ্যে করি সেই জন্য বোধহয় সবটুকুকে আমরা একসাথে ধরাটা মুশকিল, যেহেতু বিষয়টা খুবই বৃহৎ। আমি চেষ্টা করছি যে একেবারে শেষ সময় রবীন্দ্রনাথ তার ছাত্রদের সঙ্গে বা যারা সেই সময় আশ্রমে ছিলেন, বিশ্বভারতীতে ছিলেন, তাদের সঙ্গে তাদের কথোপকথনের কিছু বিশেষ বিশেষ জায়গা যেখানে গানেরও উল্লেখ রয়েছে একটু দর্শকদের উদ্দেশ্যে পড়ে শোনাতে। শান্তিদেব ঘোষ একটি জায়গায় বলছেন, তাঁর কাছে গাইবার জন্যে ফরমাস পেতুম তাঁর যৌবনে রচিত গানগুলি থেকে। সেগুলি তখন ছিল তাঁর খুব প্রিয় গান। তারই কয়েকটি গানের উল্লেখ এখানে করি। আমার প্রাণীর পরে চলে গেল কে, মরিলু মরি, তোমার গোপন কথাটি, কাঙাল আমারে কাঙাল করেছ, হেলা ফেলা সারা বেলা, আমারও পরানো লয়ে কি খেলা খেলাবে, বড় বেদনারও মতো বেজেছ তুমি হে, আমার মন মানে না, ইত্যাদি। প্রায়ই বলেছেন এই সময়ের গানগুলি তাঁর মনে যেভাবে চিহ্ন রেখে গেছে এমনটি জীবনের পরবর্তীকালে রচিত গানে হয়নি। ইদানিংকার গানে আমাদের গান আমাদের মুখে শুনে তার অনেক সময় নতুন ঠেকত। পরিহাস করে বলতেন, এ কি আমারই রচনা? আমি তো মনেই করতে পারি না যে কবে আমি এ গান রচনা করেছি, তবে শুনে মনে হচ্ছে যেন আমারই। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের রবীন্দ্র জীবন কথা একটি জায়গায় পড়েছিলাম দিদি, যে রবীন্দ্রনাথ নিজেই বলেছেন যে পুরনোকে ভুলে গেলে তবেই নতুন সুর আসে। তো আমার এই জায়গাটা পড়ে খানিকটা সেরকম মনে হলো। একদমই তাই। এবং শেষ 10 বছরের গানের সুর যখন আমরা বিশ্লেষণ করতে বসি, নির্দিষ্ট কোনো রাগের ছাপ কিন্তু তাতে মেলে না। মিশ্রিত বিভিন্ন রাগ এসে কবির অজান্তেই সেই রাগগুণের ছাপ সেখানে প্রকাশ পায়। হ্যাঁ, মানে কবি তার যে মনের যে ভাবটি, সেই ভাবটি তার গানগুলির মধ্যে প্রকাশিত হয়েছে। হ্যাঁ, এই কথাও আমরা পরের দিকে পেয়েছি, সে প্রসঙ্গে আসবো। তবে তার আগে আরও একটি গান আমরা একটু শুনবো। আমার পরের নিবেদন 76 বছরের আরেকটি গান। বাহ।
গানটি আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর ভিক্টোরিয়া ওকাম্পোকে উৎসর্গ করে লিখেছিলেন, কিন্তু সে সময় যেরকম ভিক্টোরিয়া ওকাম্পোর মতো একজনকে উৎসর্গ করে গান লিখছেন, আবার সেরকম যে কথাটা আমরা একটু আগেই বলছিলাম দিদি, যে কবিতার কথা, সেই সূত্রটা কিভাবে আসছে শান্তিদেব ঘোষ লিখছেন, যে কারণেই হোক তার মনে ধারণা হয়েছিল যে গান বাজনায় আগেকার মতো মাথা তাঁর খোলে না। গান রচনার কথা উঠলেই বলতেন, তুই তো বলিস, কিন্তু সে শক্তি কি আর আমার আছে? গলা দিয়ে সুর বেরোতে চায় না। এরকম মানসিক অবসাদের ভিতরেও তিনি গান রচনার উৎসাহ সম্পূর্ণ নিরুদ্ধ করতে পারেননি। কয়েকটি গান রচিত হয়েছিল, কিন্তু পূর্বের মতো গানের সে প্রবাহ আর দেখা দেয়নি। সুর যোজনা করা ও সেই সুর মনে করে শেখানোতে যে পরিশ্রম, তার অর্ধেক পরিশ্রম কবিতা রচনায় তার হতো না। তাই কবিতার স্রোত শেষ পর্যন্ত অবারিত ছিল। রোগশয্যায় যখন নিজের হাতে লিখতে পারতেন না, তখন প্রায়ই অতি প্রত্যুষে ঘুম ভাঙত তাঁর নতুন কবিতা আবৃত্তির সঙ্গে। সেবক সেবিকারা প্রস্তুত হয়ে থাকতেন সে কবিতা লিখে রাখবার জন্য। প্রত্যুষে কবিতা আবৃত্তি আমরা তারপরেই হয়তো কবিতার পরে তো সেই অক্ষরে শব্দে সুর পড়লে তা গান হয়। আমরা গানের কথা বলছি, শেষ 10 বছরের গানের কথা, এবং সেই জন্যেই হয়তো আমরা বিভিন্ন গানে সেই প্রভাবও পেয়েছি। হ্যাঁ, আচ্ছা, এবারে তাহলে আমরা কোন এবার কবির 77 বর্ষের রচনা একটি গান। বাহ। ডেকো না আমারে, ডেকো না, ডেকো না, ডেকো না। চলে যে এসেছে মনে তারে রেখো না, রেখো না, ডেকো না আমারে, ডেকো না, ডেকো না, ডেকো না। আমারো বেদনা আমি নিয়ে এসেছি, মূল্য নাহি চাই যে ভালোবেসেছি। আমারো বেদনা আমি নিয়ে এসেছি, মূল্য নাহি চাই যে ভালোবেসেছি। কৃপা কোনা দিয়ে আখি কোণে ফিরে দেখো না, দেখো না, ডেকো না আমারে, ডেকো না, ডেকো না, ডেকো না। আমার দুঃখ
সাধু সাধু সাধু। একটি অন্যরকম বিষয়কে ঘিরে যেহেতু আজকে আমাদের পর্ব সাজানো, তাই জন্যে কবিপক্ষের অন্যান্য অনুষ্ঠানগুলোর থেকে একটু হলেও এই অনুষ্ঠানটি আলাদা হয়ে উঠেছে। ভালো লাগছে, আশা করি আপনাদেরও খুব ভালো লাগছে। আপনাদের ভালো লাগার কথা বা আপনাদের মতামত আমাদের অবশ্যই জানাবেন, প্রতিক্রিয়া জানাবেন আপনাদের। আমরা আবারও ফিরে আসছি বিরতির ওপারে। অফিসে কাজের চাপ, ওয়ার্ক লাইফ আর অফিস লাইফ ব্যালেন্স করতে আপনি হতাশাগ্রস্ত? আপনি কি মানসিক অবসাদে ভুগছেন? না, হতাশ হবেন না। একটু নিয়মানুবর্তিতা আর ওয়ার্কশপের মাধ্যমে পেয়ে যান ভালো থাকার নতুন ফর্মুলা। যোগাযোগ করুন স্ক্রলে দেওয়া নাম্বারে। আধুনিক ও সাবেকি ডিজাইনের সোনা ও রূপোর অলংকার এবং গ্রহরত্নর ক্রয় বিক্রয়ের অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান স্বর্ণকুঠি জুয়েলার্স। আপনার পুরনো সোনার পরিবর্তে নতুন হলমার্ক সোনার অলংকার ক্রয় বিক্রয়ের যোগাযোগের একমাত্র ঠিকানা স্বর্ণকুঠি জুয়েলার্স, 125/B বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট, বউবাজার, কলকাতা 7,12,000। যোগাযোগের নম্বর 9831154755 এবং 9073318025। যদি নিজেকে সাজাতে চান নতুনভাবে, তাহলে আপনাদেরই স্টাইল স্টেটমেন্ট তৈরি করবে নতুন ট্রেন্ড। আর স্ত্রীর এক্সক্লুসিভ ব্লাউজের কালেকশনে আপনাদের ওয়ার্ড্রবের পুরনো শাড়ি পাবে নতুনের স্বাদ। তাই অভিনব ব্লাউজের কালেকশনের নতুন ঠিকানা হলো স্ত্রী। যোগাযোগ করুন 9674464184। আরেকটা নাম্বার হলো 9831251464। তেরোশো 25শে বৈশাখে গুরুদেবের জন্মোৎসব নিয়ে সমস্ত বাংলাদেশ যখন মেতে উঠল, সেই উপলক্ষে কলকাতার একটি কর্তব্য সেরে এসে আমার চট্টগ্রামে আরেকটি কর্তব্য সম্পাদনের জন্য রওনা হবার কথা। শান্তিনিকেতনে ফিরে এসে গুরুদেবের সঙ্গে দেখা করতে গেছি। তিনি জিজ্ঞাসা করলেন, 25শে বৈশাখের দিন এখানে কি হবে? কথাবার্তায় বুঝলাম সেই জন্মদিন উপলক্ষ করে নৃত্যগীত ইত্যাদির আয়োজন হোক, এই তাঁর ইচ্ছা। জন্মদিনের আগে একদিন সন্ধ্যায় প্রশ্ন করি, উৎসবের সময় আবার যদি ইচ্ছা করো আবার আসি ফিরে, গানটিকে গাইব? তাঁর জন্মদিনের গানের কথা তাঁকে জিজ্ঞাসা করাতে আপত্তি করে বললেন, তুই বেছে নে, আমার জন্মদিনের গান আমি বেছে দেব কেন? একটু পরে উপরের গানটির প্রসঙ্গে অনেক কথা বলে গেলেন। কথার ভাবে বুঝেছিলাম যে দেশ তাকে সম্পূর্ণ চিনল না, এই অভিমান তখনও তার মনে রয়েছে। বলেছিলেন, আমি যখন চলে যাব তখন বুঝবে দেশের জন্য কি করেছি। আসলে আমার যেটা মনে হয় যে মানুষ যখন শেষের সময় আসেন, যদিও শেষ থেকেই তো শুরুর সূচনা হয়, কোনো কিছুই শেষ নয়, তবুও মানুষের ওই একেবারে বলতে গেলে যে আমাদের শরীর যখন আমাদেরকে বলে যে এবার ধীরে ধীরে আমরা বোধহয় শেষের পথে চলেছি, তখন অনেক কিছু নিয়ে অভিমান যেগুলো থাকে সেগুলো প্রকাশ করতে ইচ্ছে করে। এবং একদম ঠিক। আমার পরের গানের যে কথাগুলি যদি হ্যাঁ 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 তাহলে ঠিক একদমই, তাহলে গান দিয়েই সে প্রকাশ হোক।
পালিত এই জীবন আমার নানা গিরিশিখরের দান, নাড়িতে নাড়িতে তার বহে নানা পলি মাটি দিয়ে ক্ষেত্র তার হয়েছে রচিত। প্রাণের রহস্য রস নানা দিক হতে শস্যে শস্যে লোভিল সঞ্চার। পূর্ব পশ্চিমের নানা গীতস্রোত জালে ঘেরা তার স্বপ্ন জাগরণ। যে নদী বিশ্বের দূতি দূরকে নিকটে আনে, অজানার অভ্যর্থনা নিয়ে আসে ঘরের দুয়ারে, সে আমার রুচেছিল জন্মদিন। চিরদিন তার স্রোতে বাঁধন বাহিরে মোর চলমান বাসা, ভেসে চলে তীর হতে তীরে। আমি ব্রাত্য, আমি পথচারী, অবারিত আতিথ্যের অন্নে পূর্ণ হয়ে ওঠে বারে বারে নির্বিচারে মোর জন্মদিবসের থালি। এই কবিতাটি জন্মদিনে অধ্যায়ের অন্তর্গত এবং 1941-এর 23শে ফেব্রুয়ারি উদয়ন বাড়িতে বসে দুপুরবেলা রচিত একটি কবিতা। যেহেতু শেষ 10 বছরের কথা বলছি, তাই এই কবিতাটি পড়বার ইচ্ছে হলো। একদম খুব সুন্দর। আমার শেষ যে গানটি সেটি 1939 সালে লেখা, 25শে ডিসেম্বর। এটা খ্রিস্টোৎসব উপলক্ষে। ও আচ্ছা, একদিন যারা মেরেছিল তাদের। বাহ। একদিন যারা মেরেছিল তারে গিয়ে রাজার দোহাই দিয়ে, একদিন যারা মেরেছিল তারে গিয়ে রাজার দোহাই দিয়ে, এই যুগে তারাই জন্ম নিয়েছে আজি, মন্দিরে তারা এসেছে ভক্ত সাজি। এই যুগে তারাই জন্ম নিয়েছে আজি, মন্দিরে তারা এসেছে ভক্ত সাজি। ঘাতক সৈন্যে ডাকি মারো মারো ওঠে হাকি, ঘাতক সৈন্যে ডাকি মারো মারো ওঠে হাকি, গর্জনে মিশে পূজা মন্ত্রের স্বর। মানব পুত্র তীব্র ব্যথায় কহেন ঈশ্বর, এ পানপাত্র নিদারুণ বিষে ভরা, দূরে ফেলে দাও দূরে ফেলে দাও তোরা। একদিন যারা মেরেছিল তারে গিয়ে রাজার দোহাই দিয়ে, একদিন যারা মেরেছিল তারে গিয়ে রাজার দোহাই দিয়ে, এ যুগে তারাই জন্ম নিয়েছে আজি, মন্দিরে তারা এসেছে ভক্ত সাজি। ঘাতক সৈন্যে ডাকি মারো মারো ওঠে হাকি, ঘাতক সৈন্যে ডাকি মারো মারো ওঠে হাকি, গর্জনে মিশে পূজা মন্ত্রের স্বর। মানব পুত্র তীব্র ব্যথায় কহেন ঈশ্বর, এ পানপাত্র নিদারুণ বিষে ভরা, দূরে ফেলে দাও তোরা। একদিন যারা মেরেছিল তারে গিয়ে রাজার দোহাই দিয়ে। সাধু সাধু সাধু। একটি অন্যরকম পর্বের মধ্যে দিয়ে আমাদের আজকের প্রভাত উৎসবের যাপন। প্রভাত উৎসবের দ্বিতীয় ঋতুতে এ এক অন্যরকম সমৃদ্ধ পাওয়া বলা যেতে পারে। কিন্তু আমরা যতই শেষ 10 বছরের কথা বলি না কেন, রবীন্দ্রনাথ ঠাকুর তো আমাদের নবীনের কথাও বারবার বলেছেন, এবং পুরনোর মধ্যে দিয়ে নতুনকে দেখা, আর সেই নতুনের জন্যেই আমাদের আগামী পথ চলাগুলো এত সুন্দর হয়ে ওঠে। তাই অবশ্যই আমরা ভালোর কথাই ভাববো, আলোর কথাই ভাববো, শুরুর কথাই ভাববো। দিদিকে অনেক অনেক ধন্যবাদ এবং প্রণাম। আমরা অনেক অনেক ধন্যবাদ। আজকে আমি সবাইকার সঙ্গে এভাবে গান গাইতে পারলাম, এবং আমার সঙ্গে যারা যারা সঙ্গত করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই যন্ত্রসঙ্গীতে যারা থাকেন এবং যারা আছেন তাদের কাছে তো আমাদের একটি অন্যরকম পাওয়া থাকেই, এবং সেই পাওয়ায় আমরা আরও একবার সমৃদ্ধই হলাম।
আর ধন্যবাদ জানাই আমাদের দর্শকদের, তারা না থাকলে তো এত সুন্দর করে পথ চলা এই নবীনের মতো সুন্দর হতো না। আর নবীনের মতো সুন্দর কিন্তু আজকে আমার এই শাড়ির রঙটিও। এ প্রসঙ্গে বলি, প্রতিদিনের মতো প্রতিটি পর্বের মতো স্ত্রী স্পন্সর করেছে আমার এই শাড়িটি। অনেক অনেক ধন্যবাদ তাদের প্রত্যেককে। ভালো থাকবেন, আপনারাও সুন্দর থাকবেন। আরও নতুন নতুন পর্ব নিয়ে আমরা আসছি, দেখা হচ্ছে আগামী পর্বে। ভালো থাকুন, নমস্কার।